সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের মনন পাঠের আসর ৩৫৮তম এই মনন পাঠের আসরের বিষয়বস্তু হলো উত্তরবঙ্গের ভূমিপুত্রদের ভাষা এবং একটি নান্দনিক বিতর্ক। এ বিষয়ে আমাদের আজকে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কবি ও গবেষক কালীরঞ্জন বর্মন। সাথে উপস্থিত হয়েছেন লেখক কবি নারায়ণ বর্মা। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও অনেকে উপস্থিত আছেন, অনেকে পরে যুক্ত হবেন। যারা আমাদের এই লাইভটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আগাম জানিয়ে রাখছি, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে আপনারা করতে পারবেন। আমরা কথা শুনবো। শুরুতেই আজকের মূল আলোচক কবি ও গবেষক কালীরঞ্জন বর্মনের কাছ থেকে। তিনি এই রংপুরের ভাষা নিয়ে বা উত্তরবঙ্গের মানুষের ভাষা নিয়ে বা এই অঞ্চলের ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং আমরাও আগামী দিনে শতরঞ্জির যে পরবর্তী সংখ্যা, এই সংখ্যাটি উত্তরবঙ্গে ভাষা শীর্ষক বিষয়ে প্রকাশ করতে যাচ্ছি। অনেকেই লেখা দিচ্ছেন এবং আমরা চাচ্ছি যে অবিভক্ত উত্তরবঙ্গকে আমরা এই সংকলনের মধ্য দিয়ে ভাষাটাকে আমরা প্রকাশ করব। যারা লেখা পাঠাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং পাঠালে আমরা কৃতজ্ঞ হব। কথা শুনি কবি ও কথা লেখক কালীরঞ্জন বর্মনের কাছ থেকে। ধন্যবাদ শাকিল মাসুদ। আমরা উত্তরবঙ্গের ভাষা, আসলে ভাষা তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা আস্তে আস্তে পরিবর্তিত যেমন হতে থাকে, তেমনি আপনার বিভিন্ন ধরনের ভাষা সেখানে বাসা বাঁধে। কিন্তু আমরা যেমন উত্তরবঙ্গে এখন ভাষা তো বিভিন্ন ধরনের ভাষা ব্যবহৃত হচ্ছে, সেখানে বাংলা ভাষার প্রভাব সুদূর প্রসারী। ইংরেজি ভাষা আছে, উর্দু ভাষা আছে, এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বা উপভাষা যেমন সাঁওতালদের ভাষা আছে, অন্যান্য ভাষা আছে। কিন্তু আমরা আজকের যে আলোচনার পর্বে আমরা যে বিষয়টাকে বেশি গুরুত্ব দেবো সেটা হলো রংপুরের নিজস্ব ভাষা। অর্থাৎ এখানে রংপুরের শাকিল মাসুদ যেটা বলছে যে ভূমিপুত্রদের ভাষা, অর্থাৎ এইখানে এই রংপুর তথা উত্তর পূর্ব ভারতে একসময় সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছিল আসলে রাজবংশী, এবং রাজবংশীদের যে লৌকিক ভাষা সেটাকে আমরা সাধারণত রাজবংশী ভাষা বলি, এবং যেটা প্রথম আমরা স্থানীয়ভাবে রংপুরি ভাষা বলি অনেক সময়। এটা গ্রিয়ারসন সাহেব প্রথম এসে এটাকে রাজবংশী ভাষা বা বাহে ভাষা বা রংপুরি ভাষা বলেছেন, যেটা রাজবংশী ভাষা। তো আমরা এই ভাষাটা এর উৎপত্তি কিন্তু বহুদিন আগে। বাংলা ভাষার সমসাময়িক, বাংলা ভাষা, অসমীয়া ভাষা এবং উড়িয়া ভাষা, এগুলো সমসাময়িক হলো রাজবংশী ভাষা। কিন্তু আজকে রাজবংশীকে অনেকেই ভাষা বলে না, বলে উপভাষা। আবার অনেকেই রংপুরের এই ভাষাটাকে রংপুরি ভাষা বলতেই বেশি অভ্যস্ত বা স্বচ্ছন্দ বোধ করেন বা নীতিগতভাবে সেটাই পছন্দ করেন। অনেকে এটা নিয়ে বিতর্ক করেন যে না, এটা রাজবংশী ভাষা কেন, আমাদের রংপুরি ভাষা হবে। আবার রংপুরের বাইরে যারা আছেন তারা এটাকে আবার অন্যভাবে বলেন, যেন কেউ বলেন যে কামতাপুরি ভাষা, আবার কেউ বলেন গোপালপাড়িয়া ভাষা, কেউ বলেন দেশি ভাষা, কেউ বলেন বাহে ভাষা। তো এই যে বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, কিন্তু আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে তাহলে কি নাম হওয়া উচিত এই উত্তরবঙ্গের এই লৌকিক ভাষাকে, কি নাম হওয়া উচিত। তো আমি বছর দুয়েক আগে এই রাজবংশী ভাষার উপরে একটা সেমিনারে যোগদান করেছিলাম আসামে, এবং সেখানে আমার একটা প্রবন্ধ পাঠ করেছিলাম।
সেই প্রবন্ধটা আমি যে সারসংক্ষেপ, সেই সারসংক্ষেপ দিয়ে আমি কথা শুরু করতে চাই। তাহলে এই সারসংক্ষেপটার মধ্য দিয়ে মানে মূল বক্তব্যটা উঠে আসবে। সারসংক্ষেপ এরকম ছিল: প্রাগ আর্য যুগ থেকে উত্তর পূর্ব ভারতে কখনো প্রাগজ্যোতিষপুর, কামরূপ, কামতাপুর বা কুচবিহার নামের রাজ্য সীমায় পৃথক বৈশিষ্ট্যের ভাষা ও সংস্কৃতি নিয়ে বসবাসকারী এক জাতিসত্তার নাম রাজবংশী। আর এই জাতিসত্তার যাপিত জীবন ও সংস্কৃতি অতিবাহনের প্রধান অবলম্বন রাজবংশী ভাষা। প্রাচীনত্বের দিক থেকে রাজবংশী ভাষা বাংলা, উড়িয়া ও অসমীয় ভাষার সমান বয়স। এর অন্যতম উদাহরণ চর্যাপদ, যা বাংলা ভাষার প্রথম লিখিত প্রমাণক হিসেবে স্বীকৃত। সেই চর্যাপদের মধ্যে অঙ্কুরিত হয়েছে অন্যান্য ভাষাগোষ্ঠীর দাবির ন্যায় রাজবংশী ভাষার প্রাথমিক বৈশিষ্ট্য। যদিও অনেকে ভাষাতাত্ত্বিক রাজবংশী ভাষাকে একটি উপভাষা হিসেবে গণ্য করার পক্ষপাতী, কিন্তু আধুনিক ভাষাবিজ্ঞানে ভাষা ও উপভাষার পার্থক্য বেশি দূরের নয়। অগ্রসরমান ভাষাগোষ্ঠীর আন্তরিক অবিরাম ভাষা ও সাহিত্য চর্চা এবং প্রতিভাবান সাহিত্যিকগণের সৃষ্টি সম্ভার অবশ্যই গুরুত্ব অতিক্রমে সক্ষম। ভারতের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তা প্রমাণিত। বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চল, বৃহত্তর রংপুর, বৃহত্তর দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলা এবং ভারতের উত্তরবঙ্গ, আসামের গৌরীপুর ও গোয়ালপাড়া এবং বিহারের পূর্ণিয়া জেলা রাজবংশী ভাষিক এলাকার অন্তর্গত। বাংলাদেশে রাজবংশী ভাষা মূলত রংপুরি ভাষা নামেই পরিচিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে এই ভাষার মৌখিক চর্চা অব্যাহত থাকলেও লিখিত ও কথ্য ভাষায় অবিমিশ্র চর্চা বৃহত্তর রংপুর অঞ্চলেই বেশি। অনেক পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা সত্ত্বেও লৌকিক সাহিত্য ও সংস্কৃতি চর্চা সহ লিখিত ভাষা চর্চাও এখানে প্রবহমান। বিশেষ করে কথা সাহিত্য ও নাটক সহ অন্যান্য শাখায় সাহিত্য সৃষ্টিতে সাম্প্রতিককালে অনেক প্রতিভাবান সাহিত্যিক রাজবংশী ভাষা ব্যবহার করে ভাষাকে আরও সমৃদ্ধ করে তুলেছেন এবং এর পরিধি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এটা একটা সারসংক্ষেপ এই মূল প্রবন্ধটা। আমি প্রবন্ধটা পড়তে এখন পড়ার সময় নেই বা আমি পড়তে চাচ্ছি না, তবে এমনি আমরা মানে সাধারণ আলোচনায় এখানে আসতে পারি। রংপুরের এই ভাষা নিয়ে চর্চাটা শুরু হয়েছিল, মানে আনুষ্ঠানিক চর্চা না, মানে লিখিতভাবে আমরা দেখছি যে চর্যাপদের মধ্যেও অনেক এই আমাদের এই লৌকিক ভাষার কিছু কিছু শব্দ সেখানে আমরা চর্যাপদের মধ্যে দেখতে পাই বলেই একে অনেক সাহিত্যিক তখন এটাকে ওই রাজবংশী ভাষার মানে এই ভাষা বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছেন তার মধ্যে। এবং আপনার আমরা এটা আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে ভাষা আপনার রংপুরের যে ভাষাটা মানে রাজবংশী ভাষার মূল যে ভাষা বৈশিষ্ট্য, তারপরে এর উচ্চারণ, এর অন্যান্য ভাষিক যে উপকরণ বা বৈশিষ্ট্যগুলো, সেটা কিন্তু আপনার দিনাজপুর, ঠাকুরগাঁ ওই এলাকার সঙ্গে ঠিক ওইভাবে মেলে না। কিছুটা রূপান্তর হয়েছে, বগুড়ায় কিছুটা রূপান্তর হয়েছে, আপনার নওগাঁয় কিছুটা রূপান্তরিত হয়েছে, কিন্তু রংপুরের ভাষার সঙ্গে আবার এইদিকে কুচবিহারের ভাষার একটা বেশ মিল পাওয়া যায়। আবার গোয়ালপাড়া আপনার যে আসামের গোয়ালপাড়ার যে ভাষা, তার সঙ্গে কিন্তু এই অঞ্চলের যে ধারাটা যেভাবে চলেছে, অর্থাৎ আমাদের তিস্তা এবং ব্রহ্মপুত্র অববাহিকার যে অঞ্চলের যে লোকপ্রবাহ, এই সংস্কৃতি এবং ভাষা প্রবাহটাও এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এটাকেই আমরা রাজবংশী ভাষা বা রংপুরি ভাষা বলে থাকি। কিন্তু রংপুরি ভাষা বলতে আমি এটাকে স্বচ্ছন্দ বোধ করি না এই কারণে যে দেখা যাবে যে কুচবিহারের লোকও তো একই ভাষায় কথা বলে, আপনার পূর্ণিয়ার কিছু অংশ লোকে এই ভাষায় কথা বলে, গোয়ালপাড়ার লোকরাও এই ভাষায় কথা বলে,
তাহলে এটাকে রংপুরি ভাষা যদি আমরা বলি, তাহলে তারা ওই ভাষাকে কি বলবে? এই জন্য রংপুরি ভাষা বললে আমি মনে করি যেটাকে একটা সীমায়িত এলাকার মধ্যে সীমাবদ্ধ করা হয় এবং এটা মানে আঞ্চলিকতার মধ্যে পর্যবেসিত হয়ে যায়। যদিও ভাষা অবশ্যই একটা আঞ্চলিক রূপ, তো আমরা এই কারণেই এটাকে রাজবংশী ভাষা বলতে পারি, যেটা জর্জ গ্রিয়ারসন বলেছিলেন। আর অপরদিকে যারা এটাকে গোয়ালপাড়িয়া বলে, মানে গোয়ালপাড়ায় একটা এই ভাষার একটা আদি নিদর্শন সম্প্রতি পাওয়া গেছে। অনেক আগের একটা আপনার ফলক মানে খননকালে পাওয়া গেছে, যার মধ্যে রাজবংশী ভাষার বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। এই কারণেই তারা মনে করে যে যেহেতু গোয়ালপাড়ায় পাওয়া গেছে, এই জন্য এর নাম হওয়া উচিত গোয়ালপাড়িয়া। আবার কামতাপুরি, একসময় কামতাপুর রাজ্য ছিল, সেখানে কামতাপুর রাজ্যের যে সীমাটা সেটা কিন্তু রংপুর পর্যন্ত কামতাপুর ছিল। মানে আপনার দিনাজপুর, রংপুর, কুচবিহার, জলপাইগুড়ি এই এলাকাটায় মিলেই একসময় কামতাপুর রাজ্য ছিল। তো কামতাপুর রাজ্য ছিল একটা সময়ের জন্য, কামতাপুর রাজ্যটা ছিল। সেই রাজ্য তো অবলুপ্ত হয়ে গেছে। তারপর মুসলিম আক্রমণের কারণেই এই কামতাপুর রাজ্য ধ্বংস হয়ে যায় এবং এই কামতাপুর রাজ্যটা আরও সীমিত আকারে পরবর্তী সময়ে আপনার কুচবিহার রাজ্যে পরিণত হয়। কুচবিহারে তখন সীমাবদ্ধভাবে তারা রাজ্য শাসন করে। কামতাপুরের রাজ্যের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। তো যেহেতু একটা রাজ্যের অবস্থান বিলুপ্ত হয়ে গেছে, সেই রাজ্যের নাম দিয়ে একটা ভাষা কি করে হতে পারে, এই বিষয়টা আমার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়। তো আমাদের রংপুরে এই ভাষার সাহিত্য চর্চা, এটা আমরা প্রথম লক্ষ্য করি আপনার বিশেষত বিংশ শতাব্দীর প্রথমের দিকে যখন রংপুর সাহিত্য পরিষদ হয়। তারও আগে আপনার সুরেন্দ্রনাথ রায়চৌধুরী, সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী, উনি প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় এই দেশীয় ভাষা, রংপুরের দেশীয় ভাষা নামে একটা প্রবন্ধ লিখেছিলেন এবং সম্ভবত এইটাই আনুষ্ঠানিক আলোচনার দিক থেকে তার আগে একজন লিখেছেন, মানে এটা নিয়ে আলোচনা করেছেন শম্ভুচন্দ্র চট্টোপাধ্যায়। উনিও একটা লেখা লিখেছিলেন এই রাজবংশী ভাষা বিষয়ে। তো এই বেশি আলোচিত হয়েছে আপনার সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরীর যে লেখাটা, এটা উনি লিখেছিলেন রংপুরের দেশীয় ভাষা নামে। তো রংপুরের দেশীয় ভাষা নিয়ে উনি বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন, যেখানে তিনিও প্রকারান্তরে স্বীকার করেছেন যে এটা মূলত এই এলাকার যে আদিবাসী যারা, তারা হলো রাজবংশী, এবং রাজবংশীদের লৌকিক ভাষা, ব্যবহারিক ভাষা, তাদের সংস্কৃতিগত আচরণের ভাষা, যেহেতু রাজবংশী, এটাকে আমরা রাজবংশী ভাষাও বলতে পারি। এবং এই রাজবংশীরা যে একটা প্রাচীন জাতি, তার পরিচয় আমরা পাই দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য, তার যে বই আছে, সেখানে আমরা দেখি যে পাল আমল থেকে এই বিভিন্ন মানে পাল আমলের সময় থেকে আমাদের যে প্রাচীন যে লোকগীতি, লোকসাহিত্যের যে নমুনা পাওয়া যায়, সেখানে আপনার যেমন যুগীর গান এবং আপনার সেই ময়নামতির গান, এই যে বিভিন্ন সময়ে যে আমাদের যে লৌকিক সাহিত্যের যে উদাহরণগুলো পাওয়া গেছে, সেখানে উনি দীনেশচন্দ্র সেন এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই সাহিত্যগুলো মূলত রাজবংশীদের দ্বারা রচিত এবং এটার মূল যে বৈশিষ্ট্য তা হলো রাজবংশী ভাষার বৈশিষ্ট্য। এটা দীনেশচন্দ্র সেন বলে গেছেন ওনার সাহিত্যকর্ম। তো সেই দিক থেকে এর পরবর্তী সময়ে রংপুর সাহিত্য পত্রিকায় এই রাজবংশী ভাষা নিয়ে এবং রাজবংশী ভাষায় যে সমস্ত আপনার সাহিত্য চর্চা হয়েছে, সেগুলো বিভিন্ন প্রবন্ধে অনেকেই তুলে ধরেছে। বিশেষ করে এই একটা ভালো সুযোগ ছিল। আর বিশেষত এই ব্যাপারে বেশি উৎসাহী ছিলেন পঞ্চানন বর্মা, যিনি রংপুর সাহিত্য পরিষদের প্রথম সম্পাদক এবং উনি প্রায় 7 বছর এটা সম্পাদনার দায়িত্বে ছিলেন। তিনি এই রংপুর সাহিত্য পত্রিকায় এই রংপুরের যে আপনার রাজবংশী ভাষার যে বৈশিষ্ট্য বা রংপুরি ভাষার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো
যেমন ছিলকা, ছড়া ও ছিলকা, রংপুরের রূপকথা, বিভিন্ন এই ধরনের লৌকিক সাহিত্যগুলো তিনি কালেকশন করেছেন এবং ওই কালেকশনের মধ্য দিয়ে তিনি রংপুরি ভাষাটাকে প্রতিষ্ঠা করার জন্য, রংপুরি ভাষায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা প্রবল একটা প্রচেষ্টা চালিয়েছেন। এবং আমি যতদূর পড়াশোনা করে দেখেছি যে আমার মনে হয়েছে যে এই রংপুরি ভাষা বা রাজবংশী ভাষায় সাহিত্য চর্চার প্রথম যে উদ্যোগটা সেটাও পঞ্চানন বর্মাই করেছে। পঞ্চানন বর্মা এই রাজবংশী ভাষায় নিজেও কবিতা লিখেছেন এবং রাজবংশী ভাষায় তার কবিতা, খুব জনপ্রিয় কবিতা ছিল ডাংধরি মাও। এই ডাংধরি মাও কবিতাটা এইরকম ছিল, যেমন দেহ জ্ঞানে তো ছ্যালছ্যালা করা, জিউ নাই তোর ঘরে, ওই বাদে কি ট্যাপো বউ তো শিখো শিখো করে। তো এই যে মানে রংপুরি ভাষার এই যে প্রয়োগ এবং এর যে একটা ভাষার যে মানে রসমাধুর্য, সাহিত্যের সৌন্দর্য সৃষ্টি করার যে সক্ষমতা, যে ভাষার ক্ষমতা যতখানি, সেই ভাষা তত বেশি কার্যকরী হিসাবে মানে প্রতিষ্ঠিত হবে এবং প্রতিভাবান কোনো সাহিত্যিকের স্পর্শ পেলেই সেই ভাষা তার যোগ্যতা নিয়ে মানে বিচরণ করতে সক্ষম হবে। এবং উনি তার কবিতাটা দীর্ঘ কবিতা, এই কবিতাটা আমি মানে কয়েকবার পাঠ করেছি, কবিতাটা আছেও আমার কাছে। তো এই কবিতাতেই দেখা যাচ্ছে যে তিনি এত সুন্দরভাবে এই ভাষাটার এই মাধুর্য তুলে ধরেছেন এবং এটা মানে সুন্দরভাবে তিনি এটা পরিচয় করিয়ে দিয়েছেন। তার আগে যদিও আমরা ওই জাগের গানে আপনার রংপুরের ভাষার, এই রংপুরের রাজবংশী ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য আমরা পাই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু মানে এত পুঙ্খানুপুঙ্খভাবে এককভাবে শুধু রাজবংশী ভাষীদের সম্পূর্ণভাবে কিন্তু কখনো পাই না। সেখানে মানে আংশিকভাবে পাই, কিছু কিছু মানে রাজবংশী ভাষার শব্দগুলো আমরা সেখানে পেয়েছি। এটা মানে রতিরাম দাসের গানে তো আমরা, হ্যাঁ, রতিরাম দাসের গানের মধ্যে মানে জাগের গান, এই জাগের গানের মধ্যে আমরা পেয়েছি, কিন্তু জাগের গানের মধ্যে মানে এইভাবে না, যেমন আমরা যেমন পেয়েছি যে আপনার সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় এর মধ্যে, হ্যাঁ, যে সেখানে না পায়ের আওয়াজ পাওয়া যায় না, নুরুল দিনের সারা জীবনে উনি যে মানে ব্যবহার করেছেন, জায়গায় জায়গায় তিনি রংপুরের শব্দ বা রাজবংশী ভাষায় শব্দ ব্যবহার করেছেন, কিন্তু একটা স্লোগানেই তাকে অমর করে দিয়েছে এবং রাজবংশী ভাষাটাকে, রংপুরি ভাষাটাকে মানে সর্বসমক্ষে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, ওইভাবে কিন্তু তার অন্যান্য কার্যের মধ্যে এই রংপুরি ভাষাটা ওইভাবে আসেনি। জাগো বাহে কণ্ঠে সবাই, এই জাগো বাহে কণ্ঠে সবাই পুরো কথাটাই রংপুরি ভাষায় যেভাবে এসছে, ওই নাটকের ওই অন্যান্য শব্দগুচ্ছের মধ্যে বা আপনার অন্যান্য সেন্টেন্সগুলোর মধ্যে, অন্যান্য ডায়লগের মধ্যে কিন্তু সেভাবে পরিস্ফুটিত হয়নি। তো এই কারণে কিন্তু আমি দেখেছি যে উনি অথবা আমাদের নুরুল ইসলাম কাব্য বিনোদ, তারা মানে এই রংপুরি ভাষায় যে কাব্যচর্চা করেছেন, সেখানে কিন্তু মানে একেবারে সম্পূর্ণভাবে তাদের যে গাঁথুনিটা সম্পূর্ণ এই রংপুরি বা রাজবংশী ভাষার মধ্যে তারা পুরাটাকেই চর্চা করেছেন, সবগুলো শব্দই তারা চেষ্টা করেছেন ওইভাবে ইয়া করার জন্য। আর একজন রংপুরি ভাষার মানে প্রবলভাবে এটাকে জনপ্রিয় করার জন্য আমি মনে করি তার বিরাট অবদান রয়েছে, সেটা হলো তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ী তার এই যে ছেঁড়া তার এবং দুঃখীর ইমান, এই নাটকের মধ্যে যেভাবে ডায়লগগুলোকে এই রংপুরের ভাষা বা রাজবংশী ভাষায় যেভাবে তুলে ধরেছে, তাতে আমরা দেখেছি শুধু রংপুরে না, এটা কলকাতায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তাহলে এই জিনিসটাকে প্রমাণ করে না যে আমরা যদি ভালো একজন সাহিত্যিক, ভালো একজন প্রতিভাবান মানুষের হাতে যদি এই ভাষাগুলো তারা ব্যবহার করেন এবং তার মাধ্যমে তারা সাহিত্য চর্চা করেন, তাহলে অবশ্যই যে কোনো জায়গায় তা অন্য মানে আজকে মান বাংলা বা অন্যান্য যে প্রতিষ্ঠিত ভাষাগুলো, এই ভাষার সমান আসনে মানে তারা
যোগ্যতা নিয়ে তারা মানে ওই আসীন হওয়ার যোগ্য বলে আমি মনে করি। মঞ্জু সরকারের কথা সাহিত্যেও কিন্তু কিছু কিছু হ্যাঁ, জায়গায় আমরা এরপরে আসি, এটা আরও কিছু মঞ্জু সরকার, তারপরে আপনাদের না না আমাদের রংপুরের উপন্যাসিক না কি নাম রামনাথ নুরনবীর কথা সাহিত্য না নুরুন নবী ভাষায় আছে, আমি লিখেছি এগুলো অবশ্য। আনিসুল হক, আর নাট্যকারদের মধ্যে সিরাজুল ইসলাম সিরাজ এবং অন্যান্য অনেকের মধ্যেই এই ভাষা নিয়ে চর্চার বিষয়গুলো আছে। আমি প্রবন্ধের মধ্যে লিখেছি, সবগুলো এই মুহূর্তে মুখস্থ নেই। তো আমরা দেখেছি যে এই চর্চাগুলো কিন্তু আছে। তারপর পরবর্তী সময় আমরা দেখেছি এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা যদি রংপুরের ভাষা, যদিও গিয়ারসন রাজবংশী ডায়ালেক্ট বলে এই ভাষাটাকে উল্লেখ করেছেন তার লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বইয়ে, তো রাজবংশী হিসেবেই তিনি বলেছেন। সেখান থেকেই প্রথম নামকরণ এই ভাষার আর কি আনুষ্ঠানিক নামকরণ বা পাঠ্যপুস্তক বা মানে পুস্তকের মধ্যে অন্তর্ভুক্তিকরণটা সেটাই শুরু। তার আগে তো রঙ্গপুরের ভাষাও কিন্তু অনেকে বলতেন। এবং আমরা যদি পঞ্চানন বর্মার সম্পাদিত যে রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা, সেখানেও কিন্তু আমরা দেখি যে তিনি যতগুলো সংকলন করেছেন সবগুলো সংকলনে তিনি ওই রঙ্গপুরের ভাষা বলেই উল্লেখ করেছেন। তো আমার যে প্রশ্নের যে জায়গাটা, রাজবংশী এইখানকার যারা ভূমিপুত্র বা এখানকার যারা আদি জনগোষ্ঠী, এখানে কোচ ছাড়াও মেস, তারপরে রাভা, তারপরে আরও বিভিন্ন জনগোষ্ঠী ছিলেন। তবে গুরুত্বপূর্ণভাবে যে তিনটা জনগোষ্ঠীর নাম জানা যায় তার মধ্যে কোচ, মেচ এবং রাভাদের কথা বেশি শোনা যায়। তো মানে তাদের মানে সংখ্যাগরিষ্ঠতার কথা শোনা যায় আর কি, অন্যরাও ছিলেন। তো যদি তারা তিনটা জনগোষ্ঠী এখানে বাস করতেন, তো কোচ তো একটা জনগোষ্ঠীর মানে একটা জনগোষ্ঠীর নাম, বৃহত্তর জনগোষ্ঠী, তো এবং মেসরাও একটা বৃহত্তর জনগোষ্ঠী। ফলে যদিও রাভারা পরবর্তীতে কোচ হয়েছেন, এটা বিভিন্ন বইয়ে দেখা যায় যে সূত্র বলছে, কিন্তু মেসরা তো অনেকেই আর কোচদের সঙ্গে হন নাই বা যুক্ত হন নাই। সেক্ষেত্রে আবার আরেকটা জায়গায় আমরা দেখতেছি যে পঞ্চানন বর্মা সম্পাদিত একটা পত্রিকায় আমরা পেয়েছি একটা লেখা, সেখানে একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো কুড়িগ্রামের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলাটা হলো পচা দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মামলাটা করেছিলেন তার স্ত্রী। তিনি মামলার অভিযোগটা ছিল ধর্ষণের। তার স্ত্রীকে তিনি বিয়ের পরে আরেকজনের কাছে বিক্রি করে দেন এবং একইভাবে ওই লোকও কিছুদিন তার সঙ্গে থাকার পরে তাকে আবারও এরকম 2-3 হাত হওয়ার পরে ওই স্ত্রী কোর্টে মামলা করেন, ধর্ষণের মামলা করেন। ধর্ষণের মামলা করার পরে পচা দাসকে যখন পুলিশ ধরে নিয়ে যায় বা কোর্টে যখন বিচারক তাকে প্রশ্ন করেন, তিনি সাক্ষ্য হিসেবে দাঁড় করান যে এটা রাজবংশী, এটা একটা ধর্ম, মানে এটা একটা জাতিগোষ্ঠীর ধর্ম, এটা আমাদের এটা ধর্মীয় রীতিনীতিও আছে নিজস্ব। তো তখন জজ তাকে বিশ্বাস না করে তখন আরও লোকজনকে ডাকে, তখন অনেক গ্রামের অনেক লোক সাক্ষী দেয় যে হ্যাঁ এটা ধর্ম, এই ধর্মের এইটা প্রচলিত একটা রীতি। এবং তারপরেও তিনি যখন বিশ্বাস করলেন না, তখন কৈলাসচন্দ্র দাস নামে, কৈলাসচন্দ্র মহোপাধ্যায়, তিনি ছিলেন হলো গাইবান্ধার একজন পণ্ডিত আর কি। তাকে কুড়িগ্রাম থেকে জজ তাকে তলব করেন এবং ম্যাজিস্ট্রেট তাকে তলব করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি যান এবং তিনিও গিয়ে সাক্ষ্য দেন যে পচা দাস হিন্দু ধর্মের অনুসারী নন, তিনি রাজবংশী সমাজের একজন মানুষ এবং এটা রাজবংশী ধর্মে এটা প্রচলিত আছে। সেক্ষেত্রে রাজবংশী সমাজের আমরা তাহলে বিষয়টাকে আমরা কিভাবে দেখব যে এটা নামকরণের ক্ষেত্রে বা আমরা ভৌগোলিক ক্ষেত্রে এর কোনো ভূমিকা আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে কিভাবে বিচার করব? ধন্যবাদ। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে কথাটা শুরু করি। মনমতনাথ সরকার, উনি
নীলফামারী কলেজের প্রিন্সিপাল ছিলেন, বাড়ি বদরগঞ্জে বাড়ি। ওনার সঙ্গে সর্বশেষ ঢাকা ধানমন্ডিতে আমার একদিন কথা হলো। তো আমি বললাম যে আপনারা যে সরকার লেখেন, তো আপনারা কোন কাস্ট? সরকার তো বোঝা মুশকিল, মুসলমানদেরও সরকার আছে, তারপরে আপনার রাজবংশীদেরও মধ্যে সরকার আছে, কোচদেরও সরকার আছে, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সরকার কথাটা। কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে আপনি ধরেন, আমি এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড বলেই বলছি যে আপনারা কোন কমিউনিটি, রংপুরে যেমন রাজবংশীরা বেশি, তারপরে মোদক আছে, আরও অন্যান্য ইয়ারা আছে, জাতিগোষ্ঠী আছে, তো আপনারা কোনটা? তো বললো যে সত্য কথা বলতে কি, মানে সরকার আমি হঠাৎ করেই লিখেছি। কেমন? তো বলে স্কুলে যাই, তো আমি দেখলাম যে আমার পাশে যারা পড়াশোনা করে, তো সবাই ওই হিন্দু ছেলেপিলার সবাই সরকার লিখেছে। তো আমি আগে মনে হয় রায় বা মানে অন্য কিছু লিখতাম, তো পরে আমার মনে হলো যে ওরা সরকার লেখে না, আমিও সরকার লিখি। তো উনি তখন থেকে উনি সরকার লিখেছেন, মানে উনি নিজেও কিন্তু তার রুটের খবরটা উনি জানেন না এবং সচেতন না। এক, দুই হলো এখানে পাল রাজবংশরা যখন শাসন করে, তখন ওই যে দিব্যকের উত্থান হয়েছে, এবং ইতিহাসে বলা আছে যে দিব্যকরা ছিল কৈবর্ত। তার মানে উত্তরবঙ্গে একসময় জাতিগতভাবে মানে সাধারণ আপমর জনসাধারণের মধ্যে কৈবর্তরাই ছিল মানে জাতিশ্রেষ্ঠ বা মানে কি বলবো, সংখ্যাগরিষ্ঠ জাতি। আমি ময়মনসিংহ গীতিকার 100 বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ থেকে একটা বড় স্মারক গ্রন্থ বের হয়েছিল। ওইখানে এক ভদ্রলোক একটা প্রবন্ধ লিখেছেন। উনি লিখেছেন যে এই যে রাজবংশীরা কোত্থেকে আসলো, উনি বিশ্লেষণ করে বা বলেছেন যে রাজবংশীরা তো মূলত উত্তরবঙ্গে ময়মনসিংহেরও একটা অংশ কিন্তু আছে। তো উনি ওখানে ওনার ধারণা যে কে বলতে পারে রাজবংশীরা কোত্থেকে আসছে, মানে এমনও হতে পারে যে একসময় এখানে যারা কৈবর্তরা তাদের কিন্তু এখন কোনো পরিচয় পাওয়া যায় না। এখানে কৈবর্ত বলে কেউ বলে না, সবাই বলে, কিন্তু কৈবর্তরা কে? কেউ তো মানে কেউ তো লেখে না, কেউ আছে। মাহার্ষ আছে, এই মাহার্ষরাও তাদের টাইটেল মাহার্ষ তো দেখিনি, মাহার্ষ লেখে না, তারা অন্য কিছু লেখে হয়, ওই সরকার তারাও মূলত সরকারই লেখে। তো এখন উনি বললেন যে হতে পারে যে একসময় এখানে যেহেতু কৈবর্তরা ছিল, এই মানে রাজবংশীরাও যে একসময় কৈবর্ত ছিল না, এটা কে বলবে? হয়তো একদিন প্রমাণিত হয়ে যাবে যে রাজবংশীরাও একসময় কৈবর্তরাই রাজবংশী আছে। 3 নম্বরে হলো 1872 সালে প্রথম যে সেন্সাস হয়, সেই সেন্সাসের তালিকায় আপনারা দেখবেন রংপুরে তখন কিন্তু জাতিগতভাবে সেন্সাসের জাতীয় পরিচয় থাকত, যে কে কোচ, কে রাজবংশী, কে মানে কে ব্রাহ্মণ, তারপরে কে কায়স্থ, কে মুসলমান, এগুলো থাকবে। তো ওই ইয়াতে দেখা যাচ্ছে, আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম, লক্ষ্য করলাম আমার কাছে হ্যাঁ, সেন্সাসের তালিকায় দেখবেন যে কুচবিহারে কোনো কোচ নাই, সব রাজবংশী। তাহলে কুচবিহারের নামে তো হয়েছে কোচের জন্য। রংপুরে মানে ক্ষত্রিয় আন্দোলন হয়েছে কোচ না লেখার জন্য। আর 1872 সালে যেখানে সেন্সাসের প্রথম তালিকাতে দেখা যাচ্ছে যে ওখানে কোচ বলে একজনও নেই, 0। আর রাজবংশী ম্যাক্সিমাম, আর অন্যান্য ওই যে রাভা, অন্যান্য যারা তাদের কিছু আছে, নাম আছে। তার মানে হলো যে কোচরাও পরবর্তী কনভার্টেড হয়ে গেছে রাজবংশী হিসাবে। এখনো কোচ আছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা ওই সময় আরও নিজের পরিচয়টাকে আরও বিলুপ্ত করার জন্য তারা তারা একটা মানে টেকনিক নিয়েছিল বা কৌশল নিয়েছে যে তারা কোচ পরিচয় দিতে চায় না। ইদানিং যদিও মানে এই জাতিগত বিষয়গুলো তো আগের মতো নেই, এখন আরও নানান ধরনের ডাইমেনশন এসেছে। তো আমি দেখলাম যে ইয়েতে আপনার আসামে কিন্তু এখন ওই
রাজবংশী আছে, কিন্তু তারা কোচ রাজবংশী নিজেদের বলে, এবং ইদানিং কোচ রাজবংশী তার একটা আলাদা গোষ্ঠী উত্থান হয়েছে এবং তারা বেশ সক্রিয়। তো এই যে জাতিগুলো বিভেদ, এটা ভাষাগত ভাষিক দিক থেকে একটা আছে, আর তারপরে আপনার অন্যান্য যে দিক থেকে ওটাকে কি বলে যে আপনার বৈজ্ঞানিক অন্যান্য যে যুক্তি বা অন্যান্য পরম্পরার দিক থেকে যেমন বলা হয় যে এরা কোত্থেকে এসছে। তো এই বিভিন্ন মানে কাল বিবেচনা করে দেখা গেল যে মানে ইয়ারা তো হিন্দু হয়েছে আগেই, মানে এটাকে যদি কোনো পৃথক জাতিগোষ্ঠী যেমন সাঁওতাল বা অন্যান্য জাতিগোষ্ঠীর মতো, হয়তো একসময় রাজবংশীরাও একটা এরকম আলাদা জাতিগোষ্ঠী ছিল, নৃগোষ্ঠী ছিল, এবং তারা তাদের নিজস্ব কিছু আসলে ধর্ম ঠিক বলা যাবে না, কারণ নৃগোষ্ঠীদের যে ধর্ম ওইটা ঠিক ধর্ম, তাদের একটা কালচার, আমি মনে করি ওটা তাদের সংস্কৃতি, ওটা তাদের কালচার, ওটা তাদের পরিচিতি, এটা ঠিক। কিন্তু ধর্ম বলতে আমরা সার্বিকভাবে মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মানে এগুলো যে ধর্ম বলি, ওই ধর্ম ওগুলো তো তার মধ্যে পড়ে না। যেমন সাঁওতালরা তাদের নিজের আলাদা আইডেন্টিটি আছে, তারা আলাদা একটা বিশ্বাস নিয়ে থাকে, কিন্তু সাঁওতালদের মধ্যে আবার হিন্দু আছে, এখন খ্রিস্টানও হয়েছে, বৌদ্ধও আছে। তখন একটা ধর্মের একটা আবরণ তখন এর মধ্যে প্রভাবিত হয়ে যায়। তো এইভাবে রাজবংশীরা মানে আগে কি ছিল, মানে পরে কি হলো, রাজবংশী ধর্মটা, এটা ওরা যেটা কথা বলেছে এটা তো ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত হয় না যে রাজবংশী আলাদা একটা ধর্ম। আমি কোথাও পাইনি, আমি কোনো বইয়ের মধ্যে এটা পাইনি। এটা রংপুর সাহিত্য পরিষদ পত্রিকা। হ্যাঁ, না আমি এটা নিজেরা বলছো আমি জানি, আমি ওটা দেখেছি, পড়েছি, কিন্তু এটা তারা অনেকগুলো এইভাবে তখন তাৎক্ষণিকভাবে জেনেছে, এবং যারা মানে বিচারক ছিল বা প্রশাসন যারা চাকরি করতো তাদের তো এটা জানার কথা, এটার উপর তাদের স্টাডি নেই। তো এইরকম পণ্ডিত ব্যক্তিরা যা বলছেন তাই তারা মেনে নিয়েছে, আর উনি নিজে বাঁচার জন্য হয়তো যেটা বলেছেন উনি সেটাই ধরে নিয়েছে। কিন্তু এই মানে রাজবংশীরা যদি হিন্দু ধর্ম পালন করে থাকে, সেটা আজকে না, এটা 1526 বা 1516 খ্রিস্টাব্দে যখন আপনার কোচ মানে কোচ ধর্মের মানে কোচরা যখন রাজবংশী হয়, তখনই তো তারা হিন্দু হয়েছে। তো সে তো মানে পঞ্চদশ বা 16 শতাব্দী কথা, পঞ্চদশ বা 16 শতাব্দীতে মানে এই কুচবিহার রাজার মানে প্রথম উত্থান হয়। তো তখন সেই সময় তো তারা মানে হিন্দু ধর্ম গ্রহণ করেছে কোচরাই, রাজবংশীদের কথা বাদ দিলাম, এবং তারা তখন রাজবংশী হয়েছে, তার মানে রাজবংশী তার আগেও ছিল, এবং দীনেশচন্দ্র সেনের মানে কথা অনুযায়ী এটা পাল আমলেও তো রাজবংশী ছিল। তো এই রাজবংশীরা এর উত্থান কেন উৎস কোথায়, এটা স্পষ্টভাবে কোথাও এখনো পাওয়া যাচ্ছে না। তবে এরা ওই যে বললাম যে পাল আমলে যেহেতু ছিল, এবং পরবর্তী সে পঞ্চদশ বা 16 শতাব্দীতে মানে যখন আপনার ইয়াদের রাজ্য গঠন করলো কোচরা, তখন তারা নিজেকে রাজবংশী পরিচয় দিল এবং হিন্দু ধর্ম দীক্ষিত হল। তাহলে তাহার বোঝা যাচ্ছে তখনই হয়েছে। আর এটা ব্রিটিশ আমলে এসে 20 শতাব্দীতে ওই কথা বললে তো ওই কথার কোনো মূল্য আমি মনে করি না। আমরা আবার ত্রয়োদশ বা দ্বাদশ শতাব্দীর দিকে দেখছি যে এখানে একজন মেসের সন্ধান পাওয়া যাচ্ছে, এটা হলো আলিমেসের কথা আমরা দেখতেছি যে আলিমেস, তারও কথা জানা যাচ্ছে। ওই সময় কি এখানে কোনো বিভক্তি হয়েছিল কিনা, যে হিন্দু মুসলিমের কোনো মানে আলাদা কোনো গোষ্ঠী জনগোষ্ঠী তৈরি হয়েছিল কিনা, এই বিষয়ে কোনো? হ্যাঁ, তা তো হয়েছে। মানে এখানে মানে আলী মেস যখন হলো তখন মানে সে মেস ছিল, কিন্তু কত সময় ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে আলী মেস হয়েছে না। যেমন রাজবংশীরা আমরা জানতে পারছি যে রাজবংশীরা একটা গ্রুপ রাজবংশী হয়েছে কোচরা, তো ওই সময় তো মেসরাও ছিল। তো মেসদের মধ্যে আলী মেসের যেহেতু কথা শোনা যাচ্ছে, আলী মেসদের কি আরো কোনো জনগোষ্ঠী, তার কোনো জনগোষ্ঠী এই অঞ্চলের বসবাসকারী তারা, বা জলপাইগুড়ি অংশের, তার নাম শোনা যায় জলপাইগুড়িতে তার বাড়ি ছিল। তো সেক্ষেত্রে যেহেতু জলপাইগুড়ি মানে অবিভক্ত রংপুর, তো সেখানে সেই অনুযায়ী তিনি তাদের একটা কোনো জনগোষ্ঠী আবার কনভার্টেড হচ্ছে এরকম, বা কোনো তথ্য আপনার কাছে আছে কি? না, তথ্য ওরকম নাই, তবে অনুমান করা যায়। তাহলে আলী মেস যেহেতু ওই সময় তার নামটা আছে, উনি এবং উনি
প্রতাপশালী ছিলেন এবং উনি একজন গোষ্ঠী নেতা ছিলেন। তো তার বংশধররা তো নিশ্চয়ই, এবং উনি যে কনভার্টেড মুসলিম এটা তো বোঝায় যে মেস থেকে উনি কনভার্টেড মুসলিম হয়েছে, এবং পরবর্তী সময়ে তার জনগোষ্ঠীরা হয়তো মুসলিম হিসাবে এখানে পরিগণিত হয়েছে, যারা ওই মেসের নাম নিশ্চয়ই তারা ধারণ করেনি। যেমন ওই যে অনেক রাজবংশী হয়ে গেছে, তারা তো আর নিজের কখনো কোষ পরিচয় দেয় না। এরকম যারা মুসলিম হয়েছে তারা তো আব্বাসউদ্দিনের জীবনীতেও কিন্তু পাওয়া যায় যে আব্বাসউদ্দিনের নামের আগে শেখ শব্দটা ছিল। তো তারা একদিন কোচবিহারে এক সভায় বসে, তার আত্মজীবনীতে আছে এটা, যে কোচবিহারের এক সভায় আর কি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে তারা এফিডেভিট করে, যারা শেখ লিখতেন তারা শিয়া সম্প্রদায় বলে, যে কারণে তারা আর শেখ শব্দটা ওখান থেকে চেঞ্জ করে আব্বাসউদ্দিনরা বা তাদের যে জনগোষ্ঠী ছিল তখন থেকে তারা শেখ শব্দটা ব্যবহার করেন। এটা তার আত্মজীবনীতে আছে এবং তার শৈশবের কাহিনী হিসেবে এটা উল্লেখ করেছেন। এটা হতে পারে, এটা হতে পারে। এখন আর এখানে দেখা যাচ্ছে যে মানে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে এইখানে যারা রাজবংশী বা যাই হোক না কেন, রাভা, মেস, তার বলিয়া, বিভিন্ন গোষ্ঠী, তো এই উত্তরবঙ্গ তো তারাই মূলত পুরোপুরিভাবে কভার করেছিল, তাদেরই এই জনগোষ্ঠীটা ছিল। পরবর্তী সময় এখানে তো অনেক মিশ্রণ ঘটেছে, যেমন মুসলিমরা আসার পরে অনেকে কনভার্ট হয়েছে, এরাই কনভার্টেড হয়েছে, আর কিছু হয়তো অভিবাসনও হয়েছে। যেমন ব্রিটিশ আমলের আগে এখানে তো এই অভিবাসনটা ছিল না। যেমন আমরা বলি যে আদিবাসী, যেমন সাঁওতালরা কিন্তু এসছে ব্রিটিশ আমল, এরা কিন্তু আগে ছিল না। সাঁওতালদেরকে ব্রিটিশরাই এখানে এনেছে ওই চায়ের কারখানা, কয়লা কারখানা, তারপরে জমিদাররা তাদের দারোয়ান করার জন্য, জঙ্গল পরিষ্কার করার জন্য তাদেরকে এখানে আনা হয়েছে সাঁওতাল পরগনা থেকে, এটি ফ্যাক্ট। তো তার আগে আর এখানে ব্যবসা বাণিজ্য, এই তারপরে এই রাজস্ব সংগ্রহ, এইসব কারণে এখানে মানে বর্ণ হিন্দুরাও এসেছে, কিন্তু পরবর্তী সময়ে আগে বর্ণ হিন্দুরাও এখানে ছিল না। তারাও তো এসছে, তারা হয়তো ব্রিটিশ আমলের একটু আগে থেকে এসছে, ব্যবসা বাণিজ্য এটা সেটা কাছে। এখানে এখনও রংপুর শহরে দেখা যাবে যে এই যারা বর্ণ হিন্দু আছে এখানে বা অন্যান্য আছে, তারা কিন্তু রংপুরের আদিবাসী না, তারা ম্যাক্সিমামগুলোই হলো মানে পাবনা, বগুড়া, তারপরে বিক্রমপুর, এইসব এলাকা থেকে হিন্দুদের মধ্যে। কিন্তু এখানে রংপুর শহরে কিন্তু ওই রাজবংশীদের সংখ্যা খুবই কম। যারা জমিদার এখানকার তারা সবাই বাইরে থেকে এসে এবং জমিদারি এখানে কিনছে। ওই যে 18টা জমিদার ছিল, নাম করা জমিদার রংপুর আর বৃহত্তর রংপুরে, তার মধ্যে একজনও স্থানীয় নেই, সবগুলোই বহিরাগত। এমনকি এই যে দেওয়ানবাড়ি যে আমরা দেখি, তারাও এখানে ওই বাইরে থেকে মালদা থেকে আসছিল তারা। হ্যাঁ, সবাই বহিরাগত, এবং তারাই ওই একজন ছিল শুধু মুসলিম, এই যে মহিপুরের জমিদার, একজন মুসলিম, বাইরেগুলো হিন্দু, এবং সবগুলো বর্ণ হিন্দু, এবং সবগুলো এই এলাকার বাইরে ছিল। তো এইভাবে এখানে অভিবাসনের কারণে, মানে ধর্মীয় অভিবাসন, তারপরে পারিবারিক অভিবাসন, ব্যক্তি বাসনের কারণে পরবর্তী সময় এখানে মিশ্রণ ঘটেছে, এবং এইভাবেই এখানে একটা নতুন জাতিগোষ্ঠী আমাদের গড়ে উঠেছে। এবং রাজবংশী ভাষাটা এখনও গ্রামে জাতি, গোষ্ঠী, বর্ণ সব নির্বিশেষে এখনও কিন্তু তারা খাঁটি ওই রংপুরি ভাষায় কথা বলে। এবং ওইখানে গেলে আমি নতুন করে ওই আমার পুরনো স্মৃতি মনে পড়ে, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। এখন আমি যদি আলাদাভাবে এখানে রাজবংশী ভাষায় কথা বলতেও যাই, পুরোপুরি বলতে পারবো না। দেখা যাবে যে আমি লিখতে গেলেও অনেক কষ্ট হয়, মানে তাও আমরা পুরোপুরিটা হয় না। মানে এর মধ্যে আমি দু একটা লেখার চেষ্টা করেছি, যেমন ওই কবি নিখিলেশ আমাকে বারবার বলতে যে লেখা পাঠান, এর মধ্যে দুইটা লেখা পাঠিয়েছি আমি মাত্র, একটা কবিতা, একটা পরবর্তী একটা প্রবন্ধ। কিন্তু এই লিখতে আমার অনেক বেগ পেতে হয়েছে। মানে বাংলা ভাষা লিখতে যত স্বচ্ছন্দ বোধ করি, এই মানে স্থানীয় দেশীয় ভাষা বা রংপুরি ভাষা বা রাজবংশী ভাষায় লেখাটা কিন্তু অত স্বচ্ছন্দ বোধ করি না। কারণ হলো চর্চার অভাব। তো এটার অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের, যে এই ভাষা চর্চাটা আমাদের থাকা উচিত। এবং এটা আমি আরও একটা কথা বলি যে মানে পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গে এই ভাষা যেভাবে চর্চা হচ্ছে এবং স্বীকৃতিও পেয়েছে, ওখানে তো ভাষা একাডেমি হয়েছে, রাজবংশী ভাষা একাডেমি সরকারিভাবে হয়েছে। তো এবং ওরা
যেভাবে এটা চর্চা করছে নিয়মিত পত্রিকায় বের হয় ওই ভাষাতে। তো এবং তারা এটাতে অনেক অগ্রগতি হয়েছে। এবং আমি সম্প্রতি মনিরুজ্জামান, ভাষাতত্ত্ববিদ মনিরুজ্জামানের একটা বই পড়েছি। উনি তো কিছুদিন আগেই মারা গেছেন। উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাষাতত্ত্বের অধ্যাপক ছিলেন এবং খুব প্রবীণ। তো উনি একটা কথা বলেছেন যে এই রাজবংশী ভাষাটাকে উপভাষা আমরা বলি। এটা অনেকেই বলে যে উপভাষা আর ভাষার পার্থক্য তো কম, কারণ আমাদের বাংলাটাও তো একটা উপভাষা ছিল। বাংলাটা তো আমরা বাংলা ভাষা তো হলো এই অষ্টাদশ শতাব্দীতে আসার পরে না আমরা বাংলাকে বাংলা ভাষা বলি। তার আগে তো দেশি ভাষা বলতো। ওই যে আব্দুল হাকিমের কথার মধ্যেও তো আছে, দেশি ভাষা যার মন না জুবায়, নিজ দেশ ত্যাগ করে বিদেশ ন যায়। তো উনিও যখন লিখেছেন এই কবিতা, তখনও এটা বাংলা ভাষা বলেন, দেশি ভাষাই বলেছে। তো এটা দেশি ভাষা ছিল। আর এই এখন আমরা যেমন এটাকে আপনার এই সুরেন্দ্রচন্দ্র রায়চৌধুরী উনিও এটাকে অনেক সময় বলেছেন যে রাজবংশী ভাষা বা দেশি ভাষা। তো আমরা এখনও এটা দেশি ভাষা বলছি। মনিরুজ্জামান বলেছেন যে মানে চারটা ভাষা একই সঙ্গে মানে পরস্পর উপভাষা হিসাবে একসময় স্বীকৃতি ছিল। একটা হলো উড়িয়া, বাংলা, অসমিয়া এবং রাজবংশী। তার মধ্যে রাজবংশী বাদ দিয়ে বাকি তিনটা কিন্তু এখন পূর্ণাঙ্গ ভাষার মর্যাদা পেয়েছে। আজকে যদি অসমিয়া, আসাম যদি আলাদা রাজ্য না হতো, তাহলে কিন্তু অসমীয়া ভাষা আজকে অসমীয়া ভাষা হতো, ওই আঞ্চলিক ভাষা হিসেবেই থাকতো, ওটা উপভাষাই থাকতো। এটা আলাদা একটা রাজ্য হয়েছে বা উড়িষ্যা একটা আলাদা রাজ্য হয়েছে বলেই উড়িয়া ভাষা এটা তার পদ পেয়েছে। তো সেই রকম এই আমাদের রাজবংশী ভাষাটা এর উত্থানটা হচ্ছে না, দুইটা আমি প্রধানতম কারণ মনে করি। একটা হলো যে এটা আলাদা কোনো রাজ্য নাই, এটা পৃষ্ঠপোষকতা নাই এবং বিভাজন আছে। হ্যাঁ, এটা এবং দুই পাশে বিভাজন আছে। এটাও আপনি একটা ভালো কথা বলেছেন, বিভাজন আমাদের এককভাবে না, পুরো অঞ্চলটা এককভাবে না। তো এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে কোনো প্রতিভাবান ব্যক্তি এই ভাষায় লেখালেখি শুরু করে নেই। একজন মাত্র পাওয়া গেছে যে উনি এই যে বাংলা একাডেমি না সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ভারতের, মানে একজন, উনি একটা উপন্যাস লিখছেন রাজবংশী ভাষায় এবং ওই বইটাই কিন্তু আপনার ভারতীয় একাডেমি পুরস্কার পেয়েছে। তো ওটা একটা স্বীকৃতি, ওটা একটা স্বীকৃতি। মানে কার কথা বলছিলেন? এই যে ওর নামটা কি, সন্তোষ সিংহ? হ্যাঁ, সন্তোষ সিংহ না, সন্তোষ সিংহ উনি মারা গেছেন, মারা গেছেন। ওনার বইটা উনি মানে একাডেমি পুরস্কার পেয়েছে। আর এবারে ও আরেকটা সংবাদ আছে, সেটা হলো যে সম্প্রতি আরেকজন কবি, উনি রাজবংশী ভাষায় রামায়ণ লিখেছেন এবং অন্যান্য অনেক কাজ করেছেন। এইবার উনি পদ্মশ্রী উপাধি পেয়েছেন। গত সপ্তাহে বইটা মোড়ক উন্মোচন হয়েছে। উনি পদ্মশ্রী পেয়েছেন এবং রাজবংশী ভাষায় চর্চা করেছেন। তার মানে ওখানে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আছে এটা। আর হলো প্রতিভাবান ব্যক্তি বলতে আমরা এখন রবীন্দ্রনাথ, আমরা মাইকেল মধুসূদন দত্ত বা এইরকম লোক তো আমরা পাইনি। আজকে রবীন্দ্রনাথ না হলে বাংলা ভাষা এত তাড়াতাড়ি এত বুঝে আসে। মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, এরা এবং এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের মতো লোক না আসলে তো বাংলা ভাষা এত তাড়াতাড়ি এত মডার্নাইজ হতো না, এত আধুনিক হতো না, এত তাড়াতাড়ি আমরা এই পর্যায়ে আসতো না। তো এই রাজবংশী ভাষাতে ওই রকম লোক তো পাওয়া যায়নি বলেই হয়তো ভাষাটা ওইভাবে উত্থান হচ্ছে না। তারও অনেক সমস্যা আছে। তো আমরা এখন মানে আমরা মনে করি যে যদি এই মান বাংলা, আমরা বাংলা ভাষায় সবাই অভ্যস্ত হয়েছি, মান বাংলার পাশাপাশি আমরা যদি এই ভাষাটা চর্চা করি, তো হয়তো যদি কোনো প্রতিভাবান ব্যক্তি পরবর্তী সময় এই ভাষাটাকে ওইভাবে লালন পালন এবং এই ভাষায় ওইভাবে চর্চা করে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারে, তাহলে নিশ্চয়ই একদিন এই ভাষাটাও একটা মান ভাষা মর্যাদা রূপে পরিগণিত হবে এবং এটা তখন আর উপভাষা থাকবে না, এটা ভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। এবং এটা একজন, আমি আমার প্রবন্ধে বলেছি এটা, এই অস্ট্রেলিয়ান একজন গবেষক, উনি একটা মানে আবিষ্কার করে উনি বলেছেন, যে স্টাডি করে দেখিয়েছেন যে যেহেতু এই চারটা ভাষা একসঙ্গে হয়েছিল, এই চারটা ভাষার মধ্যে এই তিনটা ভাষাই
এখন পূর্ণ ভাষা হয়েছে উপভাষা থেকে, এবং হয়তো একদিন সেদিন আর বেশি দূরে নেই যেদিন এই রাজবংশী ভাষাও এই উপভাষার তালিকা থেকে বাদ যাবে, তার মানে এটা পূর্ণাঙ্গ ভাষায় পরিগণিত হবে। এটা আমি মনিরুজ্জামান সাহেবের বইয়ের মধ্যে পেয়েছি। তো আমরা আশা করি যে আমাদের এই বাংলা ভাষার পাশাপাশি আমরা এখানকার ভূমিপুত্র হিসাবে এই ভাষাটা লালন পালন করা উচিত। এবং মানে কবি নিখিলের যেটা বলেন আর কি, যে মানে উনি তো একজন নামকরা কবি, তারপরে উনি বলেন যে বাংলা ভাষায় চর্চা করে আমরা রবীন্দ্রনাথ হইতে, নজরুল হইতে পারবো না, বা ওই আপনি জীবনানন্দ দাসও হইতে পারবেন না, কিন্তু যদি আপনি মানে এই সাহিত্য চর্চা এই রাজবংশী ভাষায় করে অন্তত এই ওই প্রথম পর্যায়ে ঈশ্বরগুপ্ত হইতে পারেন, বা আপনার রতিরাম দাস হইতে পারেন, বা অন্যরকম একজন হইতে পারেন, এই চর্চা করলে সেই সম্ভাবনা আছে। কিন্তু এই ভাষায় চর্চা করে, বাংলা ভাষা চর্চা করে আমি একজন শামসুর রহমান আর হইতে পারবো না, নির্মলেন্দু গুণ হওয়া সম্ভব না। তো এই জন্য আমাদের যারা সাহিত্য চর্চা করে তাদের আমার মনে হয় একটু চেষ্টা করা উচিত যে আমরা আমার মূলত মায়ের ভাষা বলতে এই রাজবংশী ভাষা বা রংপুরি ভাষায়ও আমাদের চর্চা অব্যাহত রাখা উচিত। তো আর আমি আমার ধন্যবাদ স্যার। আমরা একজন অতিথিকে পেয়েছি, সংক্ষিপ্ত কথা শুনবো কবি নারায়ণ বর্মার কাছ থেকে। আমরা তার কাছে জানতে চাই যে আপনি আপনার মতো আপনি যা ভাবে বোঝেন বা জানেন, বা আপনি অন্য কথাও বলতে পারেন, অন্য প্রাসঙ্গিকতাও নিয়ে আসতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তবে আপনি চাইলে আমাদের যে টপিক, যে রংপুরের ভাষা বা এই উত্তরবঙ্গের ভাষার নামকরণ বা এই নান্দনিক বিতর্ক, এর উপরে আপনি দু চার কথা যদি বলেন আমরা একটু শুনতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সাকিব মাসুদ সাহেব আমাকে আজকে সাহিত্য বৈঠক এবং সাহিত্য আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। একটু জোরে বললে সুবিধা হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু কবি, সাহিত্যিক এবং গবেষক বাবু কালীরঞ্জন। তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের ছাত্র এবং সাহিত্যধর্মী অনেক বিষয় নিয়ে এই গবেষণা করেন। আজকের যে আলোচ্য বিষয়, স্থানীয় ভাষার উৎপত্তি, বিকাশ, ব্যবহার, প্রচলন ইত্যাদি সংক্রান্ত বিষয়েও তিনি গবেষণায় রত আছেন। আমি যেহেতু সাহিত্য ঘরানার মানুষ না, আমি এসেছি মূলত তার এই গবেষণালব্ধ যে তার যে বিষয়গুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলো জানার জন্য। তার আলোচনা থেকে অনেক বিষয় জানতে পারলাম এবং আমাদের স্থানীয় ভাষার উৎপত্তি, বিকাশ এবং রূপান্তর সংক্রান্ত বিষয়ে আমার কি বলা যায় যে আমি অনেকটা সমৃদ্ধ হলাম। ধন্যবাদ তাকে। তিনি যে বিষয়টি বলেছেন, এই আমাদের রংপুরের যে স্থানীয় ভাষা, এর একটি নামকরণ হওয়া উচিত। আসলে আমাদের এই প্রচলিত ভাষাটির কিন্তু কোনো নামকরণ এখনো পর্যন্ত সর্বস্বীকৃত হয়নি। আমি মনে করি এটা আরও নামকরণের বিষয়ে বৃহৎ পরিসরে এই অঞ্চলের ভাষাতত্ত্ববিদ, বিশেষ করে বাংলায় যারা অধ্যাপনা করেন, তাদের সঙ্গেও বিষয়টি শেয়ার করা যেতে পারে, তাদের মতামত নেওয়া যেতে পারে। আর এই আমাদের স্থানীয় বা কথ্য ভাষা, এটি সংরক্ষণ করা আসলে প্রয়োজন। তিনি যেটি তার আলোচনায় বলেছেন, আমি মনে করি এই ভাষাটা সংরক্ষণের মাধ্যমে আমাদের এই ভাষাভাষী যারা আমরা আছি তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং মৈত্রীর বন্ধনটা আরও দৃঢ় হবে। আমাদের স্থানীয় উন্নয়নের যে আমাদের যে চাহিদা আছে বা দাবি আছে, এই বিষয়টি আরও জোরালো হবে এবং মাটি এবং মানুষের প্রতি আমাদের যে শিকড়ের প্রতি যে ভালোবাসা, আমি মনে করি সেটিও বেগবান হবে। এ কারণেই আমাদের এই
আঞ্চলিক বা কথ্য ভাষাটিকে আসলে সংরক্ষণ করা দরকার। তবে এর পাশাপাশি কিছুটা চ্যালেঞ্জও আছে বলে আমার কাছে মনে হয়। যে জিনিসটা সেটা হলো বিশ্বায়নের এই যুগে আমরা কি বলা যায় যে আমাদের এই যে স্থানীয় বা কথ্য ভাষা এটিকে কতটুকু সম্প্রসারিত বা প্রতিষ্ঠিত করতে পারবো সেটি একটি চ্যালেঞ্জের বিষয়। আর আরও একটি বিষয় যে স্থানীয় ভাষা ব্যবহার করার প্রেক্ষিতে আমাদের মূল যে কি বলা যায় যে জনগোষ্ঠী তাদের কাছে আমরা আবার উপহাস বা কটাক্ষের শিকার হব কিনা এটাও একটি ব্যাপার। এখন যদি দেখা যায় যে আমাদের এই যে স্থানীয় বা কথ্য ভাষা এটি কিন্তু প্রাণের তাগিদে ব্যবহার করছে বেশিরভাগ কোন ধরনের মানুষ, যারা শ্রমিক শ্রেণী, একেবারে প্রান্তিক মানুষ যারা আছে, তারা একেবারে আন্তরিকভাবে এটি ব্যবহার করছে, তারা ভালোবাসছে এবং ধারণ করছে। ঠিক সেই পরিমাণ ভালোবাসা আমি মনে করি আমরা যারা শহুরে উচ্চবিত্ত তথাকথিত মানুষ আছি আমার মনে হয় ঠিক ততটা সেইভাবে ধারণ করি না। এটিও একটি বিষয়। আর এটির সম্প্রসারণ, বিকাশ এবং প্রতিষ্ঠার জন্য এই ভাষার আমি মনে করি কি বলা যায় যে অভিধান প্রণয়ন করা দরকার। আর লেখালেখিও এই আঞ্চলিক ভাষায় অনেকটা কম। এটির বিকাশের জন্য, সমৃদ্ধির জন্য আরও লেখালেখি বেশি করতে হবে। এই আঞ্চলিক কথ্য ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে, বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা যেতে পারে। আমি মনে করি এই সমস্ত বিষয় করলে এটি কি বলা যায় যে একেবারে বিলুপ্ত হবে না এবং চর্চাটা থাকবে। সর্বোপরি এটি প্রবাহমানতা বজায় রাখার জন্য আমাদেরকে এই ভাষায় কথা বলতে হবে। একেবারে যদি আমরা গড্ডালিকা প্রবাহে অন্ধ অনুকরণ করে কি বলা যায় যে পাশ্চাত্য সংস্কৃতিকে ধারণ করি, বিদেশি ভাষাকে ব্যবহার করে নিজেকে স্মার্ট মনে করি, তাহলে এটি হবে না। সৈয়দ মোস্তফা আলী এক রসিকতা করে বলছিলেন যে আমরা জাপানি ঢঙে কাশি, আবার ফরাসি ঢঙে হাসি, আবার আমেরিকানদের মতন পা ফাঁক করে সিগারেট খেতে বড়ই ভালোবাসি। আজকে অন্ধ অনুকরণ করে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব মূল্যবোধ অনেক কিন্তু আজকে হারিয়ে ফেলেছি এবং বিলুপ্তির পথে। কাজেই এই ভাষা, যেহেতু এই ভাষার সঙ্গে আমাদের আবেগ জড়িত, আমি মনে করি এটাকে সংরক্ষণ এবং লালন করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা খুব সংক্ষেপে কথা শুনতে চাই গল্পকার মোকাদ্দেস রাব্বি ভাইয়ের কাছ থেকে। তিনি শিশু সাহিত্য নিয়ে খুব ভালো কাজ করছেন। তার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটু জানতে চাই যে রংপুরের ভাষা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার জানা, আপনার বোঝা বা এই ভাষা নিয়ে অনেক কথাবার্তা হলো। আপনি যদিও পুরোটা হয়তো শুনতে পারলে আরও ভালো হতো আপনাকে প্রশ্ন করাটা, যে এই যে মান ভাষা বলে আমরা যে ভাষাকে দাঁড় করিয়ে দিয়েছি মানুষের সঙ্গে, মানুষের যে আমরা ক্লাসিফিকেশন তৈরি করেছি যে এইটা বললে এটা স্ট্যান্ডার্ড আর এইটা বললে নিম্ন স্তরের, এই যে সমাজের যে ক্লাসিফিকেশন, এই দৃষ্টিভঙ্গিতে আপনার সংক্ষিপ্ত কথা আপনার একটু শুনতে চাই, বা এখান থেকে উত্তরণের উপায় কী? ধন্যবাদ শাকিল ভাই। আপনি যেমনটি বলছিলেন যে স্যারের বক্তব্য বা স্যারের যে পর্যালোচনা, স্যারের যে আলোচনা ঠিক শুরু থেকে শুনতে পারলে আমি আরও ভালো ভালো তথ্য জানতে পারতাম। যতটুকু জেনেছি অনেক কিছু ভালো জেনেছি। তো আমাদের আরেকজন স্যার যিনি বললেন যেটা, যে আমরা আঞ্চলিক ভাষা বা দেশি ভাষা যেটা আমরা প্রচলন করা ভুলেই গেছি বলা ছিল অনেকটা। এমন আমি যদি যেটা আপনি বলছিলেন যে এটা কীভাবে উত্তরণ, আমার বাচ্চাও যদি বলতেছে যে হ্যাঁ মুই এটা দিবেন না, তখন আমরা আবার সাথে মুই কী জিনিস, মুই তো বলা যাবে না, বলো আমি এটা দেবো না। এই যে আমরা একটা চর্চাটাকে ভুলেই দিচ্ছি। তাহলে সেখান থেকে আমরা যেগুলা যে আলোচনাটা করছি যে আমাদের এই দেশি ভাষাটাকে টিকে রাখতে হবে। হ্যাঁ, তো আমরাই আমাদের যে নেক্সট প্রজন্মগুলো আসতেছে তাদেরকেই বলতেছি যে মুই কী জিনিস বল, আমি বলো, মুই বলা যাবে না। এটা আসলে আমাদের ওখান থেকেই শুরু করতে হবে, যেটা এই মূল যে আলোচনাটা
তার মধ্য থেকে আমার কাছে এই রিয়েলাইজ হলো যে আসলে আমাদের এই যারা কেবল এই নতুন যাদের প্রজন্ম যারা আসতেছে সেখান থেকেই আমাদের এই অঞ্চলের ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য সেখান থেকেই শুরুটা করতে হবে, যে আমাদের আঞ্চলিক ভাষাটাকে বলতে হবে, বলার উৎসাহ দিতে হবে। যখন যেখানে আমার যদি এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যেতে হয়, সেখানে যে অঞ্চলের ভাষা বা সেখানে যে বাংলা ভাষা উন্নত হয় সেখানে আমি সেই ব্যবহারটা করবো। বাট আমাদের মধ্য থেকে আমরা নিজেরাই যদি ভাষাটাকে লালন করি এবং এটাকে পালন করি, আমার মনে হয় এটা সম্ভব। আর বেশি কিছু বলবো না, আমার এইটুকুই বলা যে আসলে এই আরেকটা যেটা বলছিলেন যে সাহিত্যে বা যারা আমরা সাহিত্য চর্চা করছি, স্যার যেটা বলছিলেন, এটা যদি আমরা কেউ একটা ধরে থাকি যে ভবিষ্যতে হয়তো রবীন্দ্রনাথ হতে পারবো না, তবে এই ভাষা নিয়ে যে একজন কেউ লিখে যাচ্ছে, সেটা এক সময় না এক সময় আলোচনা হবে এবং সেটা তিনি একজন ইতিহাসের ধারাবাহিকতা অন্তত নামটা থাকে। ইতিহাসের ধারাবাহিকের নামটা থাকে, যেটা আমি বলতেছি। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি ভাই। আমরা মাসুম মোর্শেদ ভাইয়ের কাছ থেকে, উনি এই আমাদের উত্তরবঙ্গের ভাষা নিয়ে প্রচুর কবিতা লিখেছেন, তার একটি বইও আছে, বসন্ত বাউ। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে রংপুরের ভাষা নিয়ে আপনার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা বা আপনার কোনো বক্তব্য সংক্ষিপ্ত। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আলোচনা শুনলাম, আমরা তো অনেক দেরিতে আসছি, তাদের কথা শুনলাম, পাশাপাশি নমস্কারেরও বদল রাখলাম। আপনি আমার স্থানীয় মানুষ, আর সাহিত্যিক, তার গল্প আমি অনেক পড়ি, শুনি। আমার কাছাকাছি বাড়ি আমাদের। আমি কাছাকাছি বাড়ি, আমরা শ্রমিক পরিবার থেকে আসছি। আমরা শ্রমিক পরিবার, এবং এই ভাষাটা আমাদের যে উপভাষা আমরা বলি, যা আঞ্চলিক ভাষা, এটা আমরা খুব লালন পালন করি। কিন্তু শ্রমিক পরিবার থেকে আসছি, আমার এর বাইরে যাওয়ার সুযোগ আমার খুব কম ছিল। এবং আমার একটা গোষ্ঠী যে আছে, এই গোষ্ঠীর মধ্যে আমি একমাত্র বড় শিক্ষিত। এখন আমার পরম্পরায় এখন অনেকে আসছে, আমরা পরিবারে খুবই এটা চর্চা আমাদের। এটা দিয়ে খেয়াল করি যে আমরা শ্রমিক শ্রেণীর লোক যারা, তারা এটা লালন পালন করি। এখন এটা একটা উত্তরণ কি হবে? এখন নাই। আমি এখন সে কথা করি, আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা আছে যে আঞ্চলিক ভাষা পরিহার করুন। রাষ্ট্র আমাকে চাপিয়ে দিচ্ছে, ক্লাসে আঞ্চলিক ভাষা পরিহার করুন। আমার বাচ্চারা যেন ওই মান ভাষায় কথাবার্তা বলে, বইয়ের ভাষায় কথাবার্তা বলে, একদম বলাই যাবে না। শিশুরা যেন এরকম না হয়, তার পরিবেশ যেটা, সেটা যেন এখানে আবার ওই না আসে, এখান থেকে সে ভালো একটা জায়গায় চলে যাবে, এরকম কথাবার্তা। এবং আমাদের সভা সেমিনারের কথা বলে আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, বা আমাদের এই মান ভাষায় কথা বলতে গিয়েও যা আসে, এটাও অনেকে আমরা দোষ ধরে এখানে স্থানীয়ভাবে। যাক, ওই যে শাকিল ভাই বলছিলেন, আমি আমার আঞ্চলিক কবিতার বইও আছে, এখানে দেখতেও পাচ্ছি একটা বই আছে এখানে, ঢাকা থেকে বের করছিলাম। তা আমি এটা খুব কাজ করার চেষ্টা করছিলাম যে অন্তত হারা গেছে আমরা 7-8 জন সাহিত্য চর্চা করি, কেউ কাউকে দেখি না, আমি করি। একটা বই করলাম, আঞ্চলিক ভাষা কবিতার বই। এখানে অনেকে এটা সমালোচনা করছে যে সবগুলো আসে নেই, চর্চা কম। এখন আমিও ওই জায়গা থেকে অনেকটা দূরে সরেও আসছি। তা আমি এখন যেটা বলছিলাম যে আমরা যারা স্থানীয়ভাবে কবিতা লিখি, গল্প লিখি, একটা গল্পের বই করি, গল্পের বইয়ের জন্য আমার একটা গল্প থাকে, পুরোটাই আঞ্চলিক। কবিতা করি, কবিতার মধ্যে যখন 2-3টে কবিতা ঢোকে, যে পুরোটাই আঞ্চলিক। এটা আমার দাবি আপনাদের কাছে, যারা স্থানীয়ভাবে আমরা আসি, এইটা। আর স্যার বলছিলেন যে উত্তরণের পথ উনি বাতলেছেন ভালো। আমরা যে অনুষ্ঠানগুলো করি, এটা রংপুরে পায়োনিয়ার, আমি যদি শাকিল ভাইকে প্রকাশনা জগতে ইনি আসেন, একটা সংগঠন ধরে আসেন, ইনি কিন্তু এইটা করেন, রংপুরে এইটা করেন, আঞ্চলিক ভাষার বই বের করেন, সংকলন বের করেন, আঞ্চলিক ভাষা প্রোগ্রাম করেন, পুরোটাই আঞ্চলিক। গান, কবিতা, গল্প, খেলাধুলা সব ওইরকম পর্যায়ে হবে। এইগুলো আমাদের সবাই এগিয়ে আসি। এবং ওই রাষ্ট্র যেটা বললাম আমি, সরকারের পর্যায়ে স্কুলগুলোতে আমরা যদি আঞ্চলিক, যেমন রংপুরে একটা বই অন্তত থাক, স্থানীয় লেখকদের বই লেখা নিয়ে আঞ্চলিক ভাষার বই, যেটা আমরা বাংলায় থাকবে, বাংলাটা আমরা ওইভাবে পড়াবো, এই ভাষাটা তাহলে টিকে থাকবে। আর রাজবংশী ভাষা যেটা বলেন, বিভাজন তো আপনারা বলছেন যে এটা এইভাবে এস্টাবলিশ করার সুযোগ কম এখানে, কিন্তু আমরা নিজেরাই এটা বাধা করি বা বাধা দেই। তারা পারবে। ওই যে আপনি বললেন যে তারা পুরস্কৃত হচ্ছে, বাংলা একাডেমি তাদের পুরস্কৃত করতেছে এবং তারা রামায়ণও করতেছে, এরকম করে।
আমি একটা কোরআন শরীফের তর্জমা এর মধ্যে করতে চাইলে পারবো না বা গ্রহণযোগ্য হবে না। অনেকে অনেকভাবে কোনো পাঠকও নাই। নাই না পাঠক তৈরি করার সুযোগ আছে আমাদের। আমাদের যা আমি বইটা বের করছিলাম, এটা সেই সময় 700 কপি করছিলাম, অনেকেই নিয়েছেন বা আমি দিয়েছি, প্রশংসা করেছেন, দোষও বের করেছেন অনেক, কিন্তু আমরা এটা করছি। তো এই ভাষাটা এখন আমাদের টিকিয়ে রাখতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যারা অন্তত স্থানীয় লোকগুলো আছে, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার আছে। রাষ্ট্র যদি সহজে না পারে কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। এই যে যেটা বলছিলাম, যাক আমি আর কথা বাড়াই না, আমি শুধু শোনার জন্যই আজকে আসছি। রংপুরের ভূমিপুত্র হিসেবে আমাদের এটা আপনাদের কাছে দাবি, পাশাপাশি আমিও যেন আমার এই ধারাটা অব্যাহত রাখতে পারি। মুখাদের রাব্বি আছে, সেও যেন তার এরকম কাজ করে। এই ফাঁকে বলেনি আমি কবিতায় দুই একটাকে আঞ্চলিক ভাষা ঢুকেই ইচ্ছে করে, এবং প্রথাগত কবিতার ভেতরতে আমার শব্দ ঢুকেই, এটারও অনেক সমস্যা হয়। এখানে যখন সাহিত্য আসরে পাঠ করি, মোর্শেদ তোমার এটা ঠিক হলো না, আঞ্চলিক ভাষা ঢুকে দেওয়ার দরকার কি? এটা একদম খুব কঠিন ভাবে, এবং একজন দুজন না, অনেকেই এটা বাধা করে। আমি আবার এটা বাদ দিই না, তাদেরকে কমেন্টসে হয়তো বলি, কিংবা ওখানে বললেই বলি যে না ঠিক আছে, কিন্তু আমি ওদের ঠিক হয়েছে পার পেয়ে যাই, যাতে তার ঝামেলা না করে, কিন্তু আমি আমারটা করে যাই। আমার স্থানীয় প্রতিনিধিত্ব যেভাবে করা যায় আমি এটা করে যাই। এরা অনেকেই তারা আমার কবিতা পড়েন, এখানে ফেসবুকে অন্তত বা পত্রিকা আমার লিঙ্গতে লেখা আসে, আমি শব্দ ব্যবহার করি। যাক, আমরা এটা লালকরণ করবো, সবাইকে এই প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। এইবার করে আপনার যদি বলা থাকে শেষ করুন। ধন্যবাদ। অবশ্যই আমাদের কবিতার মধ্যে মানে স্থানীয় উপমা, উৎপ্রেক্ষা, তারপরে শব্দ, ঐতিহ্য, এগুলো তো আসবেই, এবং বড় বড় কবি সবার মধ্যেই আছে। তবে একটা কথা আছে, কথাটা হলো যে আমি কিভাবে প্রয়োগ করলাম। মানে আমি মান বাংলার সঙ্গে মানে একটা আঞ্চলিক শব্দ ওখানে ঢুকাবো, সেই ঢোকাটা কতখানি সামঞ্জস্যপূর্ণ হলো বা ওর সঙ্গে খাপ খেলো কিনা, এটা যদি হয় তাহলে তার উন্নত মানের সেটা হয়, সাহিত্যকর্ম হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। আমরা ভালোবাসার কবি, আপনার কবিতা বলবেন নাকি দুইটা কথা বলবেন সংক্ষিপ্ত? কবিতা বলবেন না কথা বলবেন? যেটা আমি শুনলাম, আর সে বিষয়ে আমি বলতে চাই না। যাই হোক, কবিতায় পড়ান, একটা ভালোবাসার একটা কবিতা শুনে দেন, ভালোবাসার কবিতা দিয়ে আমাদের শেষ হোক। আর শ্রদ্ধেয় দাদা মুকুল রায় এবং উপস্থিত মুকুল রায় না, উনি হলো কালীরঞ্জন বর্মন। শুভেচ্ছা, ভালোবাসা। তো প্রথমে এখানে শুনছিলাম ভাষা সম্বন্ধে, যে ভাষার যে ব্যঞ্জনা, আসলে আমরা তো যুগ যুগ ধরে শুধু দেখে আসতেছি, কিন্তু সৃষ্টির সেই আদি লগ্ন থেকে শুরু করে যত ভাষা উৎপত্তি হয়েছে, আজ পর্যন্ত এই ভাষাগুলো সঠিকভাবে কেউ সংরক্ষণ করে নাই, ইতিহাস এরকম কোনো গবেষণা দেয় নাই। তো আমরা যদি এই ভাষাগুলোকে ধরে দেখতে পারতাম, তাহলে আমরা হাজার হাজার বছর আগের কথাগুলো আমরা চেষ্টা করতাম কি ভাষায় কথা বলে। যদিও বিজ্ঞান চেষ্টা করতেছে যে সেই ভাষাগুলোকে কিভাবে ক্যাপচার করা যায়, হয়তো এর গবেষণাই চলবে, কবে হয়তো এর বাস্তবতা প্রকাশ পাবে, এটা তো আমরা জানবো না। তবুও আমি এইটুকু ভাষার বিষয়ে বলতে চাই যে আমাদের বাংলাদেশেও বহু ভাষা আছে, আঞ্চলিক ভাষা থেকে শুরু করে বিভিন্ন রকম গোষ্ঠী ভাষা আমি দেখেছি। দক্ষিণাঞ্চলের ভাষাগুলো আমরা আঞ্চলিক ভাষা বুঝি না। আসলে ভাষা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করে। সে মাতৃভাষা বলতে গেলে, এই যে বললেন ইনি, যে মাতৃভাষা প্রকাশ করতে গেলে ওনার ইয়ে মনে হয়, খুব প্রিয় মনে হয়। তো সেরকম প্রতিটি প্রাণীর থেকে, পাখির থেকে শুরু করে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ভাষা আছে। আমরা হয়তো কারো কারো ভাষা বুঝি না, কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষের যে গোত্রে মানুষ জন্মগ্রহণ করুন না কেন, তার আলাদা আলাদা একটা ভাষা আছে। এই ভাষা প্রকাশ করতে গেলে এবং গবেষণা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এবং সেই সময় নিয়ে হয়তো আমাদের জন্ম হয় নাই। তবুও আমরা চেষ্টা করি, আমাদের শাকিল মাসুদ ভাই উদ্যোগ বিভিন্ন বিষয়ের উপরে উনি স্টাডি করে, আমি খুব খুশি এবং ওনার জন্য দোয়া করি যে এরকম একটা গবেষণা কেন্দ্র বা বিভিন্ন জিনিসের উপর যে স্টাডি নিয়ে উনি লেখালেখি করে, আমাদেরকে আমন্ত্রণ করে, সেটাই হচ্ছে আমাদের ভাগ্য। এখানে এমন কোনো সংগঠন নাই যে সংগঠনগুলোকে এই ধরনের কোনো আলোচনা করা হয়। অনেক সময় দেখা যায় যে সংগঠনে গেল, ও কবিতা হতে বললো না বললো নেই, কোনো কথা বলা নেই, চলে। আসলে এটা কোনো সংগঠন না। যে সংগঠনের একটা আদর্শ আছে,
যে আদর্শটা যারা এখানে মেশে আসে তারা কিন্তু ভালো বোঝে। আজকের ভাষা দিবসের সংক্ষিপ্ত আমি শুনলাম, আমার খুব ভালো লাগলো যে এখানে নিত্য নতুন কিছু আলোচিত হয় এবং মানুষকে সম্মান করা হয়, এটাই বেশি। আমি আশা করবো অত্যন্ত আইডিয়া প্রকাশনা আরও এগিয়ে যাবে এবং তার অত্যন্ত মঙ্গল কামনাই করব। উনি আমাকে বলছেন যে আমি এটা কবিতা করব। আসলে কবিতা যারা লেখে আর কবিতা যারা চেষ্টা করে সবাই কিন্তু লেখক বা কবি, কিন্তু কবির ভাব ভাষা তার আরো ব্যক্তিগত ভাষা। সেই ভাষাকে মানুষের মধ্যে উপস্থাপন করতে গেলে নিজেকে তৈরি করে তারপর উপস্থাপন করতে হবে। সে যদি পাঠক গ্রহণ করে তখন কিন্তু তার লেখাটা গ্রহণযোগ্য, তারাই কিন্তু হাজারো লেখলে হবে। তা আমরা চেষ্টা করবো সবাই সবসময় নীতিগত দিক দিয়ে শাকিল মাসুদ ভাই যেভাবে এগিয়ে যায়, যেভাবে উনি দেশ বিদেশের কথা আমাদেরকে বলে, আমি অত্যন্ত খুশি হই এবং বলি যে একজন মানুষ হিসাবে শাকিল মাসুদ যথেষ্ট মেধাবী, তার কাছে অনেক কিছু শেখার এবং চা পাওয়ার আছে। ধন্যবাদ শাকিল মাসুদ ভাই। তো আমি একটা আজকে ছোট কবিতা নিয়ে আসছি। কবিতাটার নাম হলো পাপের দেশ। আসলে আমরা জন্মগ্রহণ করছি থেকে, কিন্তু এটা একটা পাপের দেশ। এই পাপ মুক্ত হবো আমরা কখন? যেদিন আমরা পৃথিবী থেকে চলে যাবো সেদিনই আমরা পাপ মুক্ত হবো, তার আগে কিন্তু আমরা পাপ মুক্ত হবো না। পাপের দেশ। আমি ভালোবাসার কবি জোসেফ আক্তার। ফুলের মতো জীবন সুন্দর, সবার তোমার নয়। পাপের কুণ্ডে জ্বলছে সবাই, চোখের কোণে ক্ষয়। এমনি ভাবে হাজার মানুষ চলছে যথা তথা, পাপ পুণ্যের বাড়াই নেই, বুলেট প্রুফ কথা। হঠাৎ করে লাইভে এসে বলেই উঠল সে, আমার মতো নিষ্পাপ কেউ বলতে পারবে কে? হাসতে হাসতে যাজক বলে, আমার পাপ নাই, সারাদিনের নামাজ কালাম রাতের বেলা খাই। পাপের দেশে করছি বাসর, পাপের কথা কই? পাপের কাজ যদি করেই থাকে প্রিয় আমার সই। এই প্রিয় এবার খেপে বলছে, আমার দোষ নাই, পুরুষ মানুষ সাধুই সাজে, নারীর দিকে চাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ কবি জোসেফ আক্তার। ভালোবাসার কবিতা দিয়ে শেষ হলো আমাদের আজকে আসল। স্যারকে কিছু বলার আছে? আমরা আজকে শেষ করতে চাই। যারা আমাদের পরেও দেখবেন, অলরেডি প্রায় 200 মতো ভিউ হয়েছিল, যারা দেখছেন এবং দেখবেন ও সামনে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা আগামী দিনে আবার হয়তো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের উপস্থিতিটা একটু কম ছিল আমাদের, তারপরেও যেসব উপস্থিতি ছিল আসলে একটা লোক আসলে 1000 লোকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। ফলে আমাদের উপস্থিতিটা আমার কম হয়নি, অনেক গুরুত্বপূর্ণ উপস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যারা আসেনি তারা অনেক মানে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বা একটা লার্নিং থেকে বঞ্চিত হয়েছে বলে আমার ধারণা আর কি। সবাই ভালো থাকবেন, পরবর্তী আসরগুলোতে অংশগ্রহণ করবেন।